ভালোবাসো দেশকে তুমি, তুমি দেশের কথা ভাবো, তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। ধর্মে বর্ণে সব বিদ্বেষ মন থেকে তাড়াবো, তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। না 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 না, না 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 না। চলো অনুষ্ঠান শুরু করা যাক। দেখতে দেখতে আমাদের সিজন 2টাও শেষ হয়ে যাচ্ছে। শেষটা একটু ব্যতিক্রমভাবে করতে চাই। যেমন ধরো সবসময় তো গান দিয়ে শেষ করি, এবার গান দিয়ে শুরু করা যাক। চমৎকার আইডিয়া। বন্ধুরা, আমাদের আজকের পর্বে গান গাবে সভ্যতা এবং তার সঙ্গে পারকাশনে আছে সামিউল ওয়াহিদ। কেমন আছেন? ভালো। কি নিয়ে গান করছেন আজকে? আজকে আমি আমার একটা গান গাবো। গানটার নাম হচ্ছে যদি থাকতো ডানা। গানটা কোরাস পার্টটা আমি লিখেছিলাম এসএসসি পরীক্ষার কোয়েশ্চেনে। পরীক্ষা দিচ্ছিলাম, সো আর বোর হয়ে গেছিলাম, সো ওটা দেখে 4 লাইন লিখে ফেলেছি। ওকে ফাইন, আমি পুরোটা কমপ্লিট করে ফেলি। পরে আমি বাসায় এসে এটা টিউন করে ফেলেছি, পরে একটা গান হয়ে গেছে। ওয়ান্ডারফুল, চলুন গানটা শুনে আসি। ওকে। নিশ্চুপ বসে থাকা, আপন মনে কথা বলা, নিজের চিত্তে চিত্র আঁকা, অদ্ভুত একজন আমার কাছে আমার দেনা, সকাল সন্ধ্যা বেচা কেনা, একসাথে হেঁটে চলা আমরা দুজন, বাইরে নেই কেউ, দূর আকাশে মেঘের ঢেউ, উড়ে যেতে নেই যে মানা, যদি থাকতো ডানা। লা 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 লা। স্বপ্নই যদি সঙ্গী হয়, আশা সে তো পিছিয়ে নয়, স্বপ্ন আশার সমন্বয়ে ধুলোয় মাখা দিন, দিনকে না হয় দিলাম ছাড়, ভাবতে হবে একটিবার নিজের সাথে স্বপ্ন খেলার নিয়ম নম্বর 3, বাইরে নেই কেউ, দূর আকাশে মেঘের ঢেউ, উড়ে যেতে নেই যে মানা, যদি থাকতো ডানা। লা 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 লা। ভোরের ঘাসে শিশির ঝরা, স্তব্ধ স্বরে পাতা নড়া, ইচ্ছেগুলো ছিটকে পড়া, স্বপ্নে আমার সুর, লালে নীলে রাঙিয়ে তোলা, তারায় তারায় আলোক জ্বলা, সব কিছুতেই অবহেলা, কিংকর্তব্য বিমূঢ়, বাইরে নেই কেউ, দূর আকাশে মেঘের ঢেউ, উড়ে যেতে নেই যে মানা, যদি থাকতো ডানা। লা 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 চমৎকার।
অসংখ্য ধন্যবাদ একটা চমৎকার গানের জন্য। You're welcome. গান তো হলো, চলো এবার পরিচয় পর্বটা সেরে আসি। বন্ধুরা, প্রজন্ম আগামী সিজন 2 এর শেষ পর্বে বরাবরের মতোই তোমাদের সঙ্গে আছি আমি জুনায়েদ রাব্বানি। আর আমি আছি আনিশা। এই অনুষ্ঠান দেখার পাশাপাশি আমাদেরকে ফলো করতে পারো ফেসবুকে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা দেখতে পারবে পুরো পর্বগুলো। আচ্ছা আনিশা, দেখো সময় না অনেক তাড়াতাড়ি চলে যায়। আসলে এই সেদিন তুমি আমাকে পরিচয় করে দিলে বন্ধুদের সাথে, আর আজকে দেখতে দেখতে 6 সপ্তাহে চলে আসলো। আমরা কিন্তু আমাদের এই 6 সপ্তাহে চেষ্টা করেছি এখনকার অনেক জনপ্রিয় কিছু বিষয় নিয়ে কথা বলতে। আজকের বিষয়টা কি সেটার জন্য তোমাকে একটা ক্লু দিব, তাই চলো দেখে আসি তো। চলো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। সম্প্রীতির করা একটা অসাধারণ নাচ। নাচটা যেমন সুন্দর, কোরিওগ্রাফিটা অসাধারণ। আসলেই আর এই কোরিওগ্রাফি দেখে আমার মনে হচ্ছে আজকের বিষয়টা দেশপ্রেম, ঠিক বললাম? স্পট অন। আর এই দেশপ্রেম নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন অতিথি রয়েছেন। আমাদের প্রথম অতিথি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন দেশে এবং দেশের বাইরে। আমাদের অতি প্রিয় খেলা ক্রিকেটের এক উদীয়মান নক্ষত্র, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন। আমাদের দ্বিতীয় অতিথি সাভানাজ রশিদ দিয়া, 1 ডিগ্রি ইনিশিয়েটিভের ফাউন্ডার। কেমন আছেন? এই তো ভালো। ভালো। তাসকিন, শুরুতে আপনাকে একটা প্রশ্ন করি। গত বছরই আপনার অভিষেক হলো, যেটা আমাদের সবারই জানতে ইচ্ছা করে, কারণ আমরা কিন্তু সবাই ক্রিকেট এত ভালো খেলি না বা ন্যাশনাল টিমেও চান্স পাই না। দেশের জার্সি পরে খেলতে আপনার কেমন লাগে?
আসলে এটার ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ যখন প্রত্যেকটা প্লেয়ারই ফার্স্ট প্র্যাকটিসের উদ্দেশ্যে মাঠে যায়, মানে সেদিনই হয়তো আমার মতে, মানে আমার ধারণা যেটা 90% খেলোয়াড়েরই হয়তো স্বপ্ন থাকে আমি বাংলাদেশ টিমে খেলবো। মানে শুরুতেই এই চিন্তাটাই করে, যেটা আমিও করেছি, যে খেলতে গেলে, পড়তে বসলে, খাইতে গেলে বা যেখানেই যাই আমাকে ন্যাশনাল টিমে খেলতেই হবে। তো মানে এই চিন্তাটাই ছিল। আর আমি যখন শুরু করেছিলাম তখন ছোটদের 2 দিন, বড়দের 3 দিন প্র্যাকটিস ছিল, আমি 5 দিনই যেতাম। ফার্স্ট যখন ন্যাশনাল অ্যান্থেমটা গাই মানে টিমের সাথে, ওই সময়ই মানে অন্যরকম একটা, তো পুরা দর্শক ছিল মাঠে, অনেক জাতীয় সঙ্গীত গাচ্ছি ওই সময়, মানে এমন একটাই যে বলার মতো না আসলে। তো একটা স্বপ্ন পূরণ, যে বাংলাদেশ টিমের জার্সি গায়ে দিয়েছি, তো এখন সেটা পরে আল্লাহর রহমতে খেলতে পারতেছি। তো চেষ্টা করবো যাতে আগামী 15 বছর এই জার্সি পরেই থাকতে পারি। দি আপু, যখন 1 ডিগ্রি ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেন তখন তো অনেক ছোট, এমন একটা বয়স যখন মানুষ নিজেকে নিয়েই ভেবে সময় শেষ করতে পারে না, তখন চারপাশের সবাইকে নিয়ে যে চিন্তা করা, যে পরিবর্তনটা আনতে হলে সবাইকে নিয়ে আনতে হবে, এটা কিভাবে আসলো? আমরা যখন ওয়ান্ডার ইনস্টিটিউট শুরু করি, সেটা প্রায় 10 বছর আগের কথা, তখন আসলে হয় কি, ছোট বয়সের একটা মানুষের অনেক জেদ থাকে, জেদটা কি আমি এটা করব, করে ফেলবো। তা আমাদের জায়গাটা ছিল কি, জেদটাকে পজিটিভলি কাজে লাগানো। এবং ইনফ্যাক্ট তখন তো আমরা খুব কালারফুল কনভার্স পরতাম, চুল টুলে টুস লাগতাম, মানে আমরা আসলে ওদের লাইনেই যাই না, আমরা ওদের সিস্টেমে আসি না আসলে। এবং তখন আসলে জেদটা তৈরি যে আচ্ছা আমরা ছোটো বলে কি আমাদের পাত্তা দেওয়া হবে না, ছোটরা কি কিছুই না, কেন এরকম। ইনফ্যাক্ট এবং সেখান থেকে আসলে 1 ডিগ্রির জন্ম, কারণ তখন আমার মনে হচ্ছে আমরা স্কুলের যে টিফিনের টাকা দেওয়া হয়তো, টিফিনের টাকা জমিয়েছি, রিক্সার টাকা জমায় সাইকেলে করে বাসায় ফিরছি বা হেঁটে হেঁটে বাসায় ফিরেছি, এবং টাকা জমায় আমরা ইনফ্যাক্ট টিউবওয়েলটা একটা বানিয়েছিলাম সিরাজগঞ্জের একটা গ্রামে। অ্যান্ড আমরা 1 বছর ইভ্যালুয়েশন করলাম যে কী হয়, জিনিসটা কাজ করে কিনা, অ্যান্ড ইট ওয়ার্কড আউট। ওই বছরে ওই সময়ে ওই ছোট্ট গ্রামের মানুষগুলো ইনফ্যাক্ট পরিষ্কার পানি খেতে পারে। এবং তখন আমাদের আসলে মনে হয় যে আচ্ছা, যদি আমরা পারি, যদি আমরা এই 4-5 জন ছোটো ছোটো মানুষ এগুলো করতে পারি, নিশ্চয়ই বাংলাদেশের অনেক অনেক ছোটো ছোটো মানুষগুলো অনেক কিছু করতে পারবে, অনেক বড় বড় কাজ করে ফেলতে পারবে। আর ইনফ্যাক্ট সেখান থেকেই 1 ডিগ্রি নিয়ে ভাবনা, এবং তখন সবাইকে নিয়ে ভাবা যে আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি কিনা। এবং এই যে চিন্তাটা যে ছোটরা কিছু পারে না, ছোটরা ছোটোই, হ্যাঁ কিছু কিছু বললে চুপ করে বসায় দেওয়া, একটা ধমক দিয়ে বসিয়ে দেওয়া, এখান থেকে বের আসা কেমন করে করতে পারি, দ্যাটস ইট, দ্যাট ইজ 1 ডিগ্রি। সাধারণ দিয়ার এই কথা থেকে আমি একটু চলে আসি। শুরুতে কিন্তু অনেক বাধা থাকে, অনেক বিপত্তি থাকে। তাসকিনকে আমি আবার জিজ্ঞেস করছি, আমরা কিন্তু প্রত্যেকে অনেক ক্রিকেট বোদ্ধা, পুরো 16 কোটি মানুষই কিন্তু যখন আপনারা খেলেন, আমাদের কিন্তু মন্তব্য থাকেই, আমাদের একটা পারসেপশন থাকে, আমাদের একটা ফিডব্যাক থাকে, কিন্তু আমরা জানি খেলাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। সুতরাং মাঠে হাজার হাজার দর্শক, মাঠের বাইরে লাখ লাখ দর্শক আপনাদের খেলা দেখছে, হোয়াট কিপস ইউ গোয়িং? সেই যে প্রেশারটা আছে আপনাদের, সেটাকে কী করে আপনারা অতিক্রম করে দেশের জন্য খেলেন? আসলে যখন আমরা মাঠে খেলতে নামি, মেন জিনিসটা হচ্ছে সবাই কিন্তু মানে স্পেশালি যেই বেস্ট 11 খেলে মাঠে, আমরা কিন্তু জিনিসটাকে শুরুতেই এনজয় করি, যে হ্যাবিটেড আন্ডার 15, 17, 19 বাংলাদেশ এ টিম, ন্যাশনাল টিম, প্রিমিয়ার লিগ, পিপিএল, ন্যাশনাল সব ন্যাশনাল লিগ সব কিছু খেলতেছি আমরা। তো এগুলো একটা প্রেশার, বাট যে যত মাঠের মধ্যে বেশি এনজয় করে জিনিসগুলা, তারাই কিন্তু বেশি ভালো খেলে। তো প্রেশার কিন্তু আসবে, এটাই স্বাভাবিক। আপনি শুধু আমরা ক্রিকেটার বলে আমাদের মাঠে নামলে প্রেশার আসে, এটা ভুল। একটা পরীক্ষার হলেও যখন আপনি পরীক্ষা দিতে যান, আপনারও তো প্রেশার আসে যে আমি কি কোশ্চেন আসবে, আমি পারবো কি পারবো না। তো হ্যাঁ, এটা প্রেশার হয়তো আমার মতো যারা মানে নিউ প্লেয়ার, যে জাতীয় দলে বেশি দিন ধরে খেলছে না, তাদের কাছে কিছু জিনিস প্রেশার হইতে পারে। যদি ক্রিস গেলের এগেনস্টে বল করা, বা শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ওরা মারমুখী ব্যাটসম্যান, আর আমি যেহেতু বলার, আমি চিন্তা করতেই পারি যে একটা এক্সপেন্সিভ ওভার হয়ে যেতে পারে। তো এগুলো একটা প্রেশার। আর সেই সাথে যখন টাইট সিচুয়েশন হয় অনেক সময়, যে 8 বলে 10 রান লাগে, তখন আমার কাছ থেকে একটা ফিল্ডিং মিস হয়ে 4 হয়ে গেল। তো এইসব অনেক প্রেশার থাকে, কিন্তু আমরা এগুলাই এনজয় করি এবং চেষ্টা করি যতটুকু প্রেশারলেস খেলা যায়। তো সব মিলে প্রেশার একটা নর্মাল জিনিস। চমৎকার একটা স্পোর্টিং স্পিরিট না, এটাই প্রেশার, এটাকে কাটিয়ে উঠেই খেলতে হবে। অসাধারণ। আপুর কাছে আসি, এই যে প্রেশার, আন্তর্জাতিক, জাতীয়, অনেক ক্ষেত্র থেকে অনেক রকম প্রেশার,
সোশ্যাল, আন্তর্জাতিক, ন্যাশনাল, অনেক জায়গা থেকে অনেক রকম প্রেশার। এই প্রেশারগুলো কতটুকু আমাদের তরুণ প্রজন্ম নিতে পারে, কতটুকু সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতে পারে? আসলে প্রেশার বলতে হলে আমার মনে হয় প্রেশার সবচেয়ে বড় আসলে আমরা মানে আমাদের প্রেশার আসলে সবচেয়ে বড় আমরা নিজেরাই ইনফ্যাক্ট, এবং সেটা ইনফ্যাক্ট ইয়াং মানুষ সবচেয়ে বেশি, কারণ তারা আসলে অনেক কিছুর মধ্যে থাকে, তো একটু ফেসবুকিং করতে হবে, একটু ইউটিউব দেখতে হবে, একটু বন্ধুর সঙ্গে আড্ডা মারতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছুর মাঝে আবার তারা নাকি আবার দেশেরও ভবিষ্যৎ, আবার অনেকে তারা এখনই দেশে সব কিছু করে ফেলবে, সো অনেক কিছুর মধ্যে থাকতে হয়। সো আই থিঙ্ক ফর ইয়াং পিপল তার নিজের সবচেয়ে বড় প্রেশার, এবং ইফ দে ক্যান স্টার্ট বিলিভিং, তাদের যে ভাবনার জায়গা যে চেঞ্জ হয় যে না আমিই পারি, আমার পক্ষেই সম্ভব, আমি একমাত্র করতে পারবো, তাহলে কিন্তু আর সেটার প্রেশার হয়, যেটা তাসকিন বললো, ইটস নট প্রেশার, তখন ইট বিকামস লাইফস্টাইল, ইটস হোয়াট ইউ ডু। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে চিপসের প্যাকেটটা খেয়েছি ওটা আমি রাস্তায় ফেলবো কি ফেলবো এটা আমার সিদ্ধান্ত, এটা আমি ঠিক করব। আমি রিক্সা যাওয়ার সময় আমার রিক্সার সাথে ভালো ব্যবহার করবো কি করবো সেটা আমার সিদ্ধান্ত। সো ইফ ইউ মেক দোজ স্মল চেঞ্জেস ইন ইউর লাইফ এভরি ডে, তাহলে কিন্তু একটা তরুণ যে প্রজন্ম, যার কারণে বলে আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা সেটা ইজিলি হতে পারে, বিকজ ইউর মেকিং দোজ স্মল ডিফারেন্সেস এভরি ডে অফ ইউর লাইফ, অ্যান্ড তখন সেটা আসলে আর প্রেশার না, তখন ইটস আ লাইফস্টাইল, অ্যান্ড দ্যাটস হোয়াট উই টিচ। আসলে যেটা বলছে আপু এটা ঠিকই বলেছে, কিন্তু এটাও বুঝতে হবে যে এভরিডে নট সানডে। আমরা যখন খেলতে যাই সব দিন শরীরের কন্ডিশন, মেন্টাল সাইড এক থাকে না, কিন্তু কেউই কিন্তু শুধু আমরা খেলোয়াড় না, কেউই চায় না তার দিনটা খারাপ যাক, সে সবাই চেষ্টা করে বেস্ট ট্রাইটা করার, কিন্তু মানুষ যেহেতু ভুল মাঝে মধ্যে হতেই পারে আমাদের, এটাও স্বাভাবিক আসলে। অ্যাবসলিউটলি, অ্যান্ড ইয়াং মানুষ অনেক বেশি ভুল হবে, এটাই স্বাভাবিক, এবং ভুল থেকে তারা শিখবে। আমার মানে ইয়াংরা এটা হয় কি, তারা যখন ভুল করে নিজেদের উপর দে আর ভেরি হার্ড অন দেমসেলভস, বা আমাকে বকা দিচ্ছে, পরীক্ষা খারাপ হলে সুইসাইড করছে, এগুলো হচ্ছে আমাদের প্রবণতাগুলো। কিন্তু যদি ইফ ইউ পুট ইট ইনসাইড যে না একবার পারিনি নেক্সট টাইম আমি পারবো, কারণ নোবডি, যেটা বলছে নোবডি ওয়ান্টস আ ব্যাড ডে, কারো আসলে খারাপ দিন কাটানোর কোনো খুব একটা ইচ্ছা নাই। সো ইফ ইউ ক্যান ফাইট উইথ দ্যাট যে না আমি করবো, নেক্সট টাইম পারবো এবং আমাকেই পারতে হবে, তাহলে আসলে দোজ ডিফারেন্সেস, দোজ ওয়ান্ডারফুল থিংস স্টার্টস হ্যাপেনিং। আসলে ভুল তারই হয় যে কিছু করার চেষ্টা করে, যে কিছু করারই চেষ্টা করে না তার তো ভুল হওয়ারই কথা না। রাইট, অ্যাবসলিউটলি। এবং আপনি জেদের কথা বলছিলেন এবং ওই বা বিশ্বাসের কথা বলছিলেন, সুতরাং ওই জেদটাকে পজিটিভ দিকে যেন চ্যানেল করা যায়, যে নিজের প্রতি বিশ্বাস, সেলফ ডাউট করা যাবে না, এবং উই নিড টু বি নাইস টু আওয়ারসেলভস। শুরুতেই মানে তো ইয়াং বয়সে এত প্রেশার নেওয়াটা কিন্তু আবার আপনি আর ভালো বলতে পারবেন এক্ষেত্রে। না আসলে প্রেশারটা আসবেই, এটা সব কিছুতেই, কিন্তু ডেডিকেশনটা ইম্পর্টেন্ট। যেরকম আমার বাবা আমাকে সে খুব সাপোর্ট করে, আমি যখন ক্রিকেট খেলা স্টার্ট করেছি তখন থেকে এখন পর্যন্ত আমার 90% খেলাই সে মাঠে যেয়ে দেখছে। তো এই মানে নিজের ইচ্ছা শক্তিটা অনেক ইম্পর্টেন্ট, যে আমাকে এটা করতেই হবে, তো তাহলেই হয়তো সম্ভব যে কোনো জিনিস। তাছাড়া সাহায্য যদি অ্যাড করা যায় একটা ছোট জিনিস, উইচ ইজ দ্য রোল অফ প্যারেন্টস, বাবা মার জায়গাটা আসলে কি, এবং জেদ এবং বিশ্বাসের ক্ষেত্রে হাউ ইম্পর্টেন্ট দে আর। আমার কাছে যখন ছেলেমেয়েরা আসে তাদের সবচেয়ে বড় সমস্যা আসলে বাবা মা, এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাবা মা। এটা খুব ইন্টারেস্টিং। ঢুকে বেড়ে আমাদের মেন্টরিং সেশনগুলোতে ঢুকেই বলে যে আম্মু তাজকে মায়েরা খাবে, তো কোচিং ফাঁকে দিয়ে আসছি, শুরুই হয় এটা দিয়ে। আমি বলছি ভাই তুমি আসছো, এটা শুরু করো এটা দিয়ে কেন, অন্য কিছু বলো। সো আসলে আমাদেরকে বাবা মারা কোনো পৃথিবীর কোনো বাবা মা যাদের ছেলেমেয়েরা কোনো খারাপ কিছু করুক, বিকজ প্যারেন্টসের প্রোটেক্টর, তারা অনেক কষ্ট করে এদেরকে জন্ম দেয়, অনেক কষ্ট করে বড় করে। সো কেউ এসে চায় না কেউ বিফলে যাক বা অন্য কোনো মানে খারাপ কোনো রাস্তায় যাক। সো বাবা মা জায়গাটাকে বিকজ তারা এত বেশি প্রোটেক্টিভ, এবং তারা যেহেতু একটা ডিফারেন্ট জেনারেশন থেকে আসে, তাদেরকে আসলে বোঝানোর জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেটা করছি এটা আমি কেন করছি, আমার এটা করতে ভালো লাগে। সো আমি যেটা সবসময় ছেলে মেয়েদেরকে বলি যে তোমরা যখন যা করো পড়াশোনাটা ভাই ফাঁকি দিও না, পড়াশোনা ভালো রাখলে বাপ মা অলওয়েজ খুশি থাকে, ঠিক আছে, এটা নাম্বার 1। সো যতটুকু পড়া ঠিক করে পড়বা, আর এর পাশাপাশি যা যা করতে ভালো লাগে করবো, কারণ বাবা মা তোমার বিরুদ্ধে নাই, তোমার সাথেই আছে, জাস্ট তোমাকে জিনিসটাকে কনভিন্স করতে হবে। তুমি যদি ভালো ছবি আঁকতে চাও, ভালো ছবি আঁকতে পছন্দ করো, ভালো ছবি আঁকো, কিন্তু আস্তে আস্তে আনো, ঠিক আছে, একটু করে আঁকো। আম্মা আমি আঁকছি খুব ভালো লাগছে আমার, তারপর পরে আব্বা আমিও আঁকছি আমার খুব ভালো লাগছে আমার। আস্তে আস্তে যখন জিনিসগুলো তৈরি হয় তখন ইউ ক্রিয়েট আ গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউর প্যারেন্টস, এবং তখন বাবা মা তখন তোমার শক্তি, তখন তার শত্রু হয় না, দে বিকাম ইউর স্ট্রেংথ। And I think that's how it should be happening. আমাদের মনে হয় ওই স্পেসটা ক্রিয়েট করা দরকার তরুণ প্রজন্মে, যে বাবা মার সঙ্গে যেন ইজিলি কমিউনিকেট করা যায়। আপনি যেটা বলছেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা একদিনে পসিবল না, ইউ নিড টু ক্রিয়েট আ স্পেস ওভার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, এবং ওর মাধ্যমে আপনি এই কমিউনিকেশনটা আরো বেটার করতে পারবেন। রাইট, আমাদেরকে একজন প্রায় বলে যে আমরা নাকি যখন টিনেজ থাকে তখন বাবা মার পৃথিবীর সবচেয়ে বড় শত্রু, আর যখন 30 বছর হয় তখন বলে যে হ্যাঁ আম্মা তো ঠিকই বলছিল, এভাবে তো ভাত রাঁধতে হয় না, ঠিক আছে। সো it's একটা কমন ডায়লগ থাকে, বাবা বলে বাবা হইলে বুঝবা, হ্যাঁ বাবা হলে তো বুঝবা, ঠিক আছে, মা হলে বুঝবা কত কষ্ট আমাদের।
ক্রিকেট কিন্তু আমাদের আশা ভরসার স্থল একটা। আপনি বা আপনার মতো যারা যারা খেলার মাধ্যমে বলেন বা যার যার বিভিন্ন পেশাগত অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে চায় বা দেশকে কিছু উপহার দিতে চায়, সেই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন আমি খেলতে যাই, অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলা, আমরা 175 অল আউট হয়ে গেছিলাম। তো লাঞ্চের সময় সবাই লাঞ্চ করতেছে, কিন্তু আমি কিছুই মানে খেতে পারতেছিলাম না। কি যে কষ্ট লাগতেছিল যে আমি সেমিফাইনাল খেলতে আসছি ওয়ার্ল্ড কাপের, বাংলাদেশের হয়ে 175 অল আউট হয়ে গেলাম অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার সাথে খেলা, হেরেই তো যাবো মনে হচ্ছে ম্যাচটা। আমি খালি পেটেই আমি ওই দেশের কথা চিন্তা করে বোলিং করছি। আমি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাটে বল লাগাইতে পারিনি ঠিক মতো ওই দিন। মানে ইন্সপায়ার করছে আমাকে আমার দেশের কথা চিন্তা করার পরে। আমি 10 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট পাইছি অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার সাথে। তো ওই যখন চিন্তা করছি ওই জিনিসটাই আমাকে ইন্সপায়ার করছে, গায়ে শক্তি দিছে যে আসলেই দেশের প্রতি ফিলিংস থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সো যে যেটাই করুক, যদি একটু দেশের কথা চিন্তা করে হয়তো ভালো কিছু হবে। আরো সম্ভাবনার কথা শুনলাম। শেষ প্রশ্ন দিয়ে আপুর কাছে, আমাদের তরুণদের এই বিকাশের পথের বাধাগুলো কই বলে আপনি মনে করেন, আর এটার উত্তরণের পথ কি হতে পারে আমাদের জন্য? আমাদের তরুণদের জন্য বাধা বলতে গেলে আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে কি আমাদের তরুণ, মানে এটা আসলে তরুণদের বাধা, এটা তরুণ বয়সের বাধা, যে আমরা অনেক কিছু একসাথে করে ফেলতে চাই, এবং দ্যাট ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ডেঞ্জারাস অ্যাট দ্য সেম টাইম। কারণ যখন আমি একসাথে এভারেস্টে উঠতেও চাই, আবার বে অফ বেঙ্গলের ডিপ সি ডাইভিংও করতে চাই, তখন আসলে খুব আমাদের প্রায়োরিটিস ডিসাইড করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমাদের সবচেয়ে বাধা হচ্ছে কি যে আমরা খুব ভলাটাইল, আমরা আজকে এখানে আছি তো কালকে ওখানে আছি। সো অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি পার্সোনাল থিং। সো যদি আমরা এই একটা বাধা নিয়ে কাজ করতে পারি, যে না আমি যদি এটার পেছনে কাজ যদি এখানে করতে চাই, এটা ভালো করে আমাকে করতে হবে, এখানে সেরা হতে হবে। আমি যদি ভালো স্টুডেন্ট হয় আমাকে ভালো করে পড়তে হবে, আমি যদি ভালো ক্রিকেটার হচ্ছে আমাকে ভালো ক্রিকেট খেলে, যে তাসকিন বলছিল যে অনেক বাধা থাকবে, কিন্তু সেখান দিয়ে আসলে আপনার জন্য লেগে থাকাটা খুব ইম্পর্টেন্ট, খুব ডিটারমাইন থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো ইনফ্যাক্ট যদি সেরকম বাধা হয় একটা ভেরি পার্সোনাল লেভেল, এটা হচ্ছে আমাদের নিজেদের প্রায়োরিটি সেট করা, যে আমি কী করতে চাই, কেন করতে চাই, আমি কীভাবে সেটা আরও ভালো করে করতে পারি। আর যদি বলা যায় না একটু ন্যাশনাল স্কেলে, একটা গ্লোবাল স্কেলে বাধাটা কি, আলাদা অনেক কিছু থাকতে পারে। আমাদের পলিটিক্যাল সিস্টেমে একটা বাধা আমাদের জন্য, যেখানে আমরা অনেক কিছু করতে পারি না, বিকজ দের ইজ আ ভেরি আনস্টেবল পলিটিক্যাল সিস্টেম। তারপর এডুকেশন সিস্টেম একটা বাধা, জানা আমাদের এডুকেশন আমাদের কতটুকু সাপোর্ট করি, সেগুলো হচ্ছে আপনার সব পলিসি লেভেলে বাধা। বাট এখানেও উত্তরণের উপায় হচ্ছে যে আমরা যখন পরিবর্তনের কথা বলে, আমরা সবাই একটা সুপার হিরোর জন্য ওয়েট করি সারাদিন ধরে, যে কবে আমার একটা সুপার হিরো এসে আমাদের সব পলিটিক্স ঠিক করে দিবে, কবে একটা সুপার হিরো এসে আমাদের স্কুলের অবস্থা ঠিক করে দিবে। এবং ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য যেটা হচ্ছে আমাদের সম্ভাবনা বলেন বা বাধা অতিক্রমের রাস্তাটা বলেন, যে আমরা আসলে নিজেদের সুপার হিরো। সো ইফ ইউ ক্যান বি এ সুপার হিরো টু ইয়োর সেলফ, তাহলে কিন্তু সব বাধা অতিক্রম হয়ে যায়। আমাদের একটা ডায়লগ আছে যে আই লাভ হোয়াট আই ডু হোয়াট আই লাভ। সো ইটস ইম্পর্টেন্ট যে আপনি যেটাকে ভালোবাসেন সেটাই করবেন, আপনি ভালোবেসে করেন না সেটা আপনাকে ভালোবাসা ফেরত দিবে, অ্যান্ড ইউ উইল বি ভেরি গুড এট ইট অটোমেটিক্যালি। সো সেটা যদি ফলো করি আমরা সামনে, তাহলে অনেক ধরনের পরিবর্তন আসা সম্ভব। আপনাদের অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য এবং এই সুন্দর সুন্দর কিছু গল্পের জন্য, কথার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বেশ চমৎকার একটা আলোচনা হলো কিন্তু। আসলে আর কথাগুলো দেখলে কিভাবে যেন আমরা গত 5 সপ্তাহ ধরে যে কথাগুলো বলে আসছি, সেই বিষয়গুলো যেন কিভাবে ঘুরে ফিরে চলে আসলো। একদম, এবং সবগুলো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা কথা বলেছি টলারেন্স নিয়ে, আমরা কথা বলেছি নন ভায়োলেন্স নিয়ে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সোসাইটি বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সব কিছুই এই পিলারগুলো যদি শক্ত হয়, আজকে যে আলোচনায় যেটা উঠে আসলো, তাহলে কিন্তু আমাদের সেই সঠিক দেশপ্রেমের পরিচয়টা ফুটে উঠবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমাদের এই সিজনের একটা ছোট রিক্যাপ আমরা একটু দেখে আসি। চলো দেখে আসি। আমি জুনাইদ রাব্বানি থাকছি প্রজন্ম আগামীর সিজন 2-তে। মেয়েদের প্রতি ভায়োলেন্স যাতে কমে বা না হয় সেটার একটা অবস্থান আমার আছে। আমার সব কাজে নিজের ভেতরে একটা সৎ আদর্শের চেতনাকে রাখাটা অবশ্যই উচিত। বেশিরভাগ মানুষই তো হিংসাত্মক কাজ করে কেউ তো বড় হতে পারে না। তখন কি অবস্থা শাহেদ, মন খারাপ কেন? ওরা আমার লেখালেখি বন্ধ করতে চায়। শাহেদ, ইজ দিস ইয়ার্স? আমি নন ভায়োলেন্স অবভিয়াসলি নন ভায়োলেন্স। নন ভায়োলেন্স ইজ মাই চয়েস। মিউজিক ব্যাপারটার মধ্যে না একটা ম্যাজিক আছে। দুদিনের ছুটি ছিল, ওরা ছুটি না দিয়া আমার স্বামীরা দুইটা পিড়াইছে।
আমরা সবাই মিলে তো ওনাকে সহযোগিতা করতে পারি। উই এগ্রি টু ডিসএগ্রি, এটাই কিন্তু পরামর্শ শেষ না, এটাই কিন্তু গণতন্ত্রের কথা। আমরা যখন কাজ করি তখন আসলে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা কোনো সময় বিচার হয় না। আমার কোনো আইডিয়াই ছিল না যে মাদ্রাসায় যারা পড়ে তাদের মাইন্ডসেটটা কিরকম। আমরা কি পুরোপুরি রেডি একটি পজিটিভ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে? আমরা সবসময় পজিটিভ ছিলাম, তো গড়ে তোলার প্রশ্নটা কোত্থেকে আসে আমি ঠিক জানি না। টু হ্যাভ আ লাইফ, আমরা যদি সারাক্ষণ এখানেই থাকি তাহলে তো আসলে সামনাসামনি একটা হিউম্যান ইন্টারাকশনটা অনেক সময় আমরা হারিয়ে ফেলছি। যে কন্টেন্ট শেয়ার করছে সে কিন্তু হি ইজ অ্যাক্টিং অ্যাজ এন এডিটর। আগে একটা নিউজ পেপারের এডিটর হি ইউজ টু হ্যাভ দ্য ফাইনাল কল যে কোন জিনিসটা আমি ছাপাবো, এখন ছাপাবো না। এখন যেটা হচ্ছে এভরিওয়ান। গণিতের এই মজার ব্যাপারগুলো যদি মানুষের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো অন্য মানুষরাও অনেক আনন্দিত হতে পারতো। কারণ আমরা বিয়ে করতে যাচ্ছি। সিরিয়াসলি? হ্যাঁ। স্কুল থেকে ফিরে এসে যদি আঁকতে বসতাম মা বকাই দিতেন, বলতে আগে হোমওয়ার্ক করো। তো লুকিয়ে লুকিয়ে আমার একটা স্টিলের সুটকেস ছিল, সেখানে আমার আর্টের সরঞ্জাম ছিল, খাটের নিচে লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতাম। জাস্ট অনলি ফর মাই ফ্যামিলি। এবং আমি যদি আরো স্পেসিফিক করে বলি তাহলে বলবো হচ্ছে গিয়ে অনলি বিকজ অফ মাই মাদার। এত বড় বিপদ থেকে শুধু রক্ষা পেল তুই যে নিজে নিজে আত্ম উপলব্ধি করতে পারছিস। 2050 সালে বাংলাদেশকে আপনারা কি চোখে বা কিভাবে দেখতে চাচ্ছেন? শিক্ষা, শিক্ষা, এর বাইরে কিছু নেই। সাংস্কৃতিক চর্চা আছে সাথে। যে শিক্ষা ব্যবস্থাটা 3 রকমের মানুষকে তৈরি করবে না, 3 রকম শ্রেণী থেকে আসা মানুষকে তাদের শ্রেণী চরিত্রটাকে আরো বাড়িয়ে তুলবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশকে আমি দেখতে চাই হচ্ছে পরিবেশ বান্ধব, সমানভাবে পুরুষদের মতো রাস্তা থেকে চলতে পারি। অবশ্যই প্রযুক্তি নির্ভর একটা বাংলাদেশ হোক। বেশ সুন্দর একটা সিজন পার করলাম কিন্তু আমরা। খুবই। তোমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা ছিল? আসলে প্রত্যেকটা পর্বই এত চমৎকার হয়েছে, আসলে আলাদা করে বাছা খুব ডিফিকাল্ট। কিন্তু তারপরেও সবচেয়ে যেটা আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের যারা গেস্ট ছিলেন প্রত্যেকে কিন্তু চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। যেমন মাঝে মাঝে আমি নিজেই উদ্বুদ্ধ হয়েছি ওনাদের কথায়, যেমন তারিক আনাম খান ছিলেন, এজাজ আহমেদ ছিলেন বা তাহসান ছিলেন। এরা যখনই বলেছে তাদের কথায় আমি একটা এনার্জি পেয়েছি, একটা পজিটিভিটি পেয়েছি। কারণ মাঝে মাঝে মনে হয় আমি নিজেই হতাশ হয়ে যাই যার চারপাশে যা ঘটছে আমাদের, বাট ওনাদের কথায় আমি একটা আস্থা পেয়েছি এবং মনে হয়েছে যে আমাদের মনে হয় ওই আস্থার জায়গাটা বড় বেশি দরকার। তোমার কথা বলো, তোমার স্মরণীয় মুহূর্ত কোনটা? আমার অনেকগুলো স্মরণীয় মুহূর্ত ছিল। যেমন ধরো আজকে আমাদের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিল কনিষ্ঠতম অতিথি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের একজন সদস্য তাসকিন। ও যখন বলল যে আন্ডার 19-এ খেলার সময় যখন 175-এ অল আউট হয়ে গেল খেতে পারিনি, আমার না ভেবেই কেমন যেন লাগছিল। এত ছোট একটা মানুষ দেশের কথা ভেবে এতটা আবেগ, এতটা চেতনা, এতটা ভাবছে দেশকে নিয়ে যে সে খেতেই পারলো না। তবে তারপরও যদি বলতে হয় যে সবচেয়ে স্মরণীয় কোনটা ছিল, আমি বলবো বাপ্পা মজুমদারের আমি ফিরে পেতে চাই সেই গানটার সময়টা। জানি না, আমার কাছে একটা অন্যরকম আবেগ আছে এই গানটার। কেমন যেন একটা পজিটিভিটি আছে গানটায়। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর। আসলে অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আমাদের এই সিজন 2টা শেষ হচ্ছে আজকে। আসলে বন্ধুরা, আশা করছি ভালোই লেগেছিল আমাদের সিজন 2। কিন্তু এবার বিদায়ের পালা। চলো, শুরুটা করেছিলাম যেমন একটু ভিন্নভাবে, শেষটা করতে চাই একটু ভিন্নভাবে। তবে শেষ করার আগে আমাদের তরুণদের উপলব্ধি করতে হবে যে আমরা যদি দৃঢ় প্রত্যয়ে নিজের সক্ষমতাকে উপলব্ধি করে সামনে এগোতে পারি তবেই এটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। কারণ আমাদের স্বপ্ন আমাদের হাতে, আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে, এই দেশটা আমাদেরই হাতে। হাতে হাত মিলিয়ে কিন্তু আমরা অনেক দূর যেতে পারি। দরকার সেই প্রত্যয়, দরকার সেই ইতিবাচক মনোভাব, দরকার নিজের মধ্যে সে শক্তিকে উপলব্ধি করা। ভালো থাকবে। ভালোবাসো দেশকে তুমি, তুমি দেশের কথা ভাবো, তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। ধর্মে বর্ণে সব দেশ
তোমরা তরুণ ঠিক দেখাবে শান্তির সব আলো, পাশে মানুষ থাকবে তবে তোমার মতো ভালো। দেশের প্রেমে দশের প্রেমে নিজেকে হারাবো, তুমি আমি আমরা মিলে